কোনো প্রশ্ন না, শুধুমাত্র এটাই যে একজন বর্ষিয়ান নেতা চলে গেলেন এবং ঠিক যে সময় বাংলাদেশ আবার তার গণতান্ত্রিক ধারায় পথ চলা শুরু করেছে, সে সময় আসলে একজন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে অনেক বেশি প্রয়োজন ছিল। আমি একমত আপনার সঙ্গে যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে নানান ঘটনা ঘটেছে, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন, তারপরে সরকার, এবং সেই সরকারের আগে যদি আমি আলোচনা করতে চাই, যখন আমরা ছাত্র ছিলাম শহীদ জিয়া রহমানের ক্যাবিনেটে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তো ওই সময় যেহেতু আমরা ছাত্র নেতা, বিভিন্নভাবে সরকার এবং বিরোধী দল, ছাত্র সংগঠনরা তার সঙ্গে নানান ব্যাপারে আমরা আলাপ করেছি। ধৈর্যশীল বলতে এবং ছাত্র নেতাদের সঙ্গে মিশে যাওয়া, এই ক্ষমতা তার ছিল, কারণ তিনিও একসময় ছাত্র নেতা ছিলেন। এবং তার দীর্ঘ ভূমিকার প্রেক্ষিতে একসময় তিনি স্পিকার, আপনি যেটা বললেন, কখনো কখনো তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সব ক্ষেত্রেই তিনি খুব আলোচিত ব্যক্তি ছিলেন। সরকার এবং বিরোধী দলে, পার্লামেন্টে তিনি অপূর্ব সমন্বয় করতে পারতেন। অর্থাৎ সরকারি দলের যেমন সমর্থন তার প্রয়োজন ছিল, বিরোধী দলের, কারণ একটা জাতীয় সংসদ এটা মানে মানুষের যেমন দুই হাত, ঠিক তেমনি সংসদে শুধু সরকারি দল না, বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি তিনি অনুধাবন করে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে সংসদকে এগিয়ে নিতে হয়। তিনি পঞ্চগড়ের মানুষ, কিন্তু একাধিকবার ধানমন্ডি থেকে তিনি এমপি হয়েছেন। তো এই ধানমন্ডি থেকে এমপি হওয়ার এবং এই সিটটা বিএনপির শক্ত একটি বলয়ের মধ্যে থাকার যে তৈরি করা, কারণ ধানমন্ডি বলতে তো অনেক সময় শেখ মুজিবের মানে 32 নম্বর ধানমন্ডি, ওই এলাকাটা আওয়ামী রাজনীতির জন্য খুব মানে দীর্ঘ সময় ধরে একটা ছিল। তো এই ক্ষেত্রেও জমিরুদ্দিন সরকারের ভূমিকা, অর্থাৎ মহানগর কেন্দ্রিক বিএনপির যে প্রতিষ্ঠা এবং এগিয়ে নেওয়া, এই জায়গাটা মির্জা গোলাম হাফিজ এবং জমিরুদ্দিন সরকার কিন্তু দুইজনই একই এলাকার মানুষ ছিলেন, এবং ভূমিকাও মহানগরের ক্ষেত্রেও তাদের দুইজনেরই ভূমিকা ছিল। সেই জন্য আজকের দিনে, আজকে মির্জা গোলাম হাফিজ সাহেব নাই, আমাদের জমিরুদ্দিন সরকার, তবে অনেক প্রবীণ আস্তে আস্তে, এটাই ইতিহাসের ধারা, এটাই জগতের নিয়ম যে প্রবীণরা চলে যাবে, তরুণরা উঠে আসবেন।